সুপ্রিয় দর্শক সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং ঈদ উল ফিতরের শুভেচ্ছা সেটি ঈদ মোবারক। আমি তানজিনা নুরি সিদ্দিকী সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ঈদ আনন্দ অনুষ্ঠানে। কেমন আছেন সবাই এবং কেমন কাটছে আজকের এই সারাদিন এবং এই যে গত এক মাস আমরা সংযম সাধনার মধ্য দিয়ে সৃষ্টিকর্তার নৈকট্য লাভের আশায় হাত তুলেছি, মোনাজাত করেছি বিশ্ব মানবতার কল্যাণে, সেটি কি সামনে ধরে রাখতে পারবো কিনা, এ সমস্ত সব কিছু নিয়ে কথা হবে। এবং শুধু যে জটিল বিষয় নিয়েই আলাপ করব তা না, আমরা খুব সহজ সহজ কিছু মজার কথাও বলবো এবং সেই সঙ্গে শুনবো গান। বরাবরের মতো আমাদের স্টুডিওতে আজকে যারা উপস্থিত হয়ে এসেছেন তারা আপনাদের পরিচিত মুখ। আমার সঙ্গে রয়েছেন শতাব্দী রয়, আপনার সঙ্গে দেখা হলো 1 বছর পরে এবং সেটাও সেই ঈদের মঞ্চে, তাই না? কেমন আছেন? ভালো আছি। ঈদ মোবারক আপনাকে এবং সবাইকে যারা স্টুডিওতে আছেন, স্টুডিওর বাইরে যারা টিভিতে বসে দেখছেন, দেশ সবাইকে ঈদ মোবারক জানাচ্ছি। আশা করি আজকে আমরা ঈদের আনন্দ ভাগ করব সবাই। মাইকটা কোথায় ছিল? আপনার পাশে কি রয়েছে মাইক? ওকে, এতক্ষণ তাহলে শোনা যায় না আমার কথা। এখন আমরা শুনবো। হ্যাঁ, আমরা শুনতে পাচ্ছি। এটা কি অন্য? হ্যাঁ, আপনি শুরু করতে পারেন। ঈদ মোবারক সবাইকে, আপনাকে যারা স্টুডিওর ভিতরে আছেন বা ক্যামেরার বাইরে কাজ করছেন বা টিভি স্ক্রিনে দেখছেন, সবাইকে জানাচ্ছি। ইউকে এবং ইউকের বাইরে তথা যে কোনো কান্ট্রি থেকে দেখছেন সবাইকে ঈদ মোবারক। আশা করি আজকে আমরা এনজয় করব, অবশ্যই ঈদের আনন্দ সবাই ভাগাভাগি করব এবং জানবো সবাইকে। অবশ্যই। এরপরে শতাব্দীদিকে তো আমরা পাই, আমাদের মাঝেই পাই, কিন্তু আমরা জানি যে বাংলাদেশ থেকে দুজন উদীয়মান তারকা এসেছেন এবং তারা বাংলাদেশের সঙ্গীত ভুবনে যথেষ্ট সুনাম কুড়িয়েছেন। আমরা শুনবো তাদের কাছে তাদের কথা। আপনার বাম পাশে যিনি রয়েছেন সুদর্শনা, কেমন আছেন? বিথি চৌধুরী। হ্যাঁ, আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। প্রথমত আপনাকে ঈদ মোবারক জানাচ্ছি এবং চ্যানেলসকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে এত সুন্দর একটা প্রোগ্রামে আনার জন্য এবং সবাইকে ঈদ মোবারক জানাচ্ছি। অনেক ধন্যবাদ বিথি, আপনি যদি কাইন্ডলি পাস করে দেন ভাই। এবং তারপর রয়েছেন সাদমান সাজিদ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, খুবই ভালো আছি। ঈদ মোবারক। ঈদ মোবারক আপনাকে এবং দর্শকদের সবাইকেও। আমরা জানি যে বাংলাদেশে যে ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতাগুলো হয় তার মাধ্যমে প্রায় প্রত্যেক বছরই আমরা বেশ গুণী কিছু শিল্পীদের পেয়ে থাকি। তো আশা করছি যে বাংলাদেশের মিউজিক ইন্ডাস্ট্রি আপনাদের দুজনকে পেয়ে নিশ্চয়ই উপকৃত হয়েছে এবং আপনাদের সাফল্যের ধারা অব্যাহত থাকবে। আমি একটু আপনাদের কাছে জানতে চাই যে এই যে প্রতিযোগিতার মধ্য দিয়ে আসা, সেটা শুরুটা কেমন করে হয়েছিল? প্রতিযোগিতার শুরুটা আসলে অনেক বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকম কন্টেস্টেন্টরা পার্টিসিপেট করে। তাদের মধ্য থেকে দেখা যায় 5-6 হাজার কন্টেস্টেন্ট থেকে বিভিন্ন পর্বের মাধ্যমে একদম লাস্ট ফাইনাল পর্যন্ত উঠে আসে। তো এটার মাধ্যমে কিন্তু আমরা আসলে অনেক বিভিন্ন টাইপের ট্যালেন্টেড পিপলদের সাথে কিন্তু কানেক্ট করতে পারি, তাদের কাছ থেকে অনেক কিছু শিখতে পারি এবং এই কম্পিটিশনের মাধ্যমে কিন্তু আমরা বাংলাদেশের বিভিন্ন এবং বাংলাদেশের বাইরেও বিভিন্ন মানুষের কাছে পৌঁছে যেতে পেরেছি। সেজন্য আমি অবশ্যই কম্পিটিশনকে ক্রেডিট দিব। এই শুরুটা হয়েছিল কেমন করে? হঠাৎ করেই কি নাকি কম্পিটিশনে না গানের শুরু? কোনটা? কম্পিটিশনের শুরুটা খুবই মানে আপনি কখন ভেবেছেন যে আমার প্রতিযোগিতার জন্য আমি প্রস্তুত বা আমি প্রতিযোগিতায় যেতে চাই? এটা কি আগেও অনেকগুলো আমার কম্পিটিশন করা হয়েছে, তো সেগুলোর এক্সপেরিয়েন্স থেকে মনে হয়েছিল যে আমি হয়তোবা প্রস্তুত এবং খুবই র্যান্ডমলি আসলে পার্টিসিপেট করা, এরকম কোনো এক্সপেকটেশন ছিল না যে আমি টপ 3-তে যাব অর সামথিং, বাট ইট হ্যাপেন্ড ইভেন্চুয়ালি অ্যাকচুয়ালি। পুরো দেশ থেকেই তো এই সবাইকে আমন্ত্রণ জানানো হয়েছিল এবং যাচাই বাছাই করার মধ্য দিয়ে সিলেকশন। এই যে এই প্রসেসটা কেমন? এটা কি খুব ভয়ের ছিল কিনা বা আনন্দের ছিল কিনা? মিক্সড বলবো, কারণ ভয় এবং আনন্দ সবকিছুরই একটা মিক্সচার ছিল। নার্ভাসনেস আমার খুব বেশি কাজ করতো, আমার অ্যাংজাইটির একটু সমস্যা ছিল, বাট ইভেন্চুয়ালি আমি সেটাকে ওভারকাম করার চেষ্টা করেছি। বাহ, দারুণ। আর বিথির কাছে একটু জানতে চাই। আসলে হচ্ছে কি, আমি যখন কম্পিটিশনে ছিলাম, আমি 2012 সালে ছিলাম, তো তখন বয়সটা ছোটও ছিলাম। তো কম্পিটিশন মানেই হচ্ছে মানে একটা নার্ভাসনেস কাজ করা, কখন কি রেজাল্ট আসবে বা কিভাবে গাইবো, গাওয়াটা ভালো হবে কি না। তারপর এত ভালো ভালো কিছু প্রতিযোগী আমাদের সাথে থাকে যে আমরা চিন্তা করতে পারি না যে কিভাবে কি হবে। একে অন্যের মাধ্যমে জানা, একদম সমৃদ্ধ হওয়া এবং সেটিকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা। এবং পুরো বাংলাদেশ থেকে পার্টিসিপেটরা আসেন, ওদের সাথে একটা ভালো ফ্রেন্ডশিপ হয়, ভালো একটা ফ্যামিলির মতো হয়ে যায় তখন। আর যখন কম্পিটিশনটা শেষ হয়, আমরা যখন ব্যাক চলে আসি বাসায়, তো সেই মুহূর্তটা একটু
মন লাগা খারাপ থাকে। হয়, হ্যাঁ, একটা সবাইকে পরিবারের miss মতো করি। হয়ে যায় সবার সঙ্গে একদম। যোগাযোগটা। তো এই যে দুজন, আমি জানি যে আমি যদিও নাম নিচ্ছি না, কিন্তু আমি বলে নিচ্ছি যে বাংলাদেশের স্বনামধন্য একটি টেলিভিশন স্টেশনের মধ্য দিয়ে আপনাদের মানুষের কাছাকাছি চলে যাওয়ার এই যে ব্যাপারটা, তো এই বিষয়গুলো নিয়ে আরও কথা বলবো, কিন্তু দুজনই একসঙ্গে কেমন করে ব্রিটেনে এলেন, এই ঈদটা কেমন করে একসঙ্গে কাটাচ্ছেন, এটি কেমন করে সম্ভব হলো? আচ্ছা, আমরা দুজনেই কিন্তু একই সাবজেক্টেই আসে এখানে। আমি আসছি 2 বছর আগে এখানে ব্রিটেনে এসেছি আমি মাস্টার্সের জন্য। আমি ইংলিশ লিটারেচার নিয়ে মাস্টার্স করা শেষ অলরেডি। তারপর উনিও মনে হয় মাস্টার্সে। আমিও মাস্টার্স করছি ডারহাম ইউনিভার্সিটি সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে। বাহ, সিভিল ইঞ্জিনিয়ারিং পড়ছেন, কিন্তু আপনার গানটাও সাথে চলছে আর কি, দুটোই। প্যাশন। গানটা অবশ্যই প্যাশন। আচ্ছা, এটা প্রফেশন হিসেবে নেওয়া? প্রফেশন প্যাশন বোথ বলা যায়। আমি আসলে দুইটা প্রফেশনই কন্টিনিউয়াস করার চেষ্টা করছি বাংলাদেশে থাকতেও, আশা করছি যে সামনে সেটা চেষ্টা করে যাব। আচ্ছা, আপনারা দুজন কি জানতেন যে আপনারা আজকে আসছেন এখানে, নাকি এখানে এসে জানতে এখানে পেরেছেন? আসতে পারার ওয়াও কিন্তু পরিচয়টা তো নিশ্চয়ই বাংলাদেশে হয়েছে। হ্যাঁ। তাহলে এখন মানে ঈদ উপলক্ষে যে যোগটা আবার হলো, দুজনকে অলরেডি আপ্যায়ন করা হয়ে গেছে? হ্যাঁ, আমাদের কিন্তু অলরেডি আড্ডা হয়ে গেছে, কম্পিটিশন নিয়ে কথা হয়েছে। না, আমি বলছি খাবার দাবারের বিষয়টা। খাবার চ্যানেলে দাবার আপনাদের না, চ্যানেল এসের একটা জিনিস খুব ভালো লাগে, সেটা হচ্ছে চ্যানেল এসে আসলে মনে হয় যেন একটা ফ্যামিলিতে চলে আসছি। মিষ্টি থাকে, আজকে যেরকম আমরা পোলাও কুরমা আমরা এখানে খেয়েছি, তো এবং কি আমি আরও আগে এখানে এসেছিলাম, তো ওই ফ্যামিলি একটা ইয়ে থাকে, রান্না flavor করতে থাকে। পারেন কে কে এখানে? শতাব্দীকে বলছি না, আমি জানি যে আপনি জানেন, কিন্তু আপনি আমি পারেন? পারি, হ্যাঁ। এটা কি এখানে আসার পর? না, আমি আগে থেকেই করি। বাহ, কি আমার একটা চমৎকার। হালকা একটা শখের মতন ছিল। কোরমা বানাতে কি কি মশলা লাগে? কোরমা বানাতে টক দই, বাহ 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 বাহ। আদা বাটা, রসুন বাটা, হলুদ, মরিচ মরিচ, লাগে না? অফ কোর্স মরিচ, জিরা, অফ কোর্স মরিচ লাগে। ধনিয়া। মরিচ লাগে? কোরমা লাগে, মরিচ লাগে না? সরি না, এটা ডিপেন্ড করে যে আপনি ডিপেন্ডস অন মাই টেস্ট। হ্যাঁ, কেউ কি খেতে চাইছে কিনা, ঝালটা লাগছে কিনা, ওটার উপর ডিপেন্ড করে। দুধও অনেকে ইউজ করে কোরমাতে। হ্যাঁ, বাহ, মরিচের দারুণ। আগে, এমন না যে করিনি। মাশাআল্লাহ। আচ্ছা, এই ট্রেনিংটা কি মায়ের কাছ থেকে পাওয়া? ইউটিউব। দারুণ। আচ্ছা, শতাব্দী দিদি, আপনি কি তাদের কিছু বলবেন এই যে রান্না জানেন এই বিষয়গুলো নিয়ে? দেখেন সব কাজের কাজই, হ্যাঁ, পড়াশোনা করছেন, গান করছেন, রান্নাও করছেন। আসলে দেশের বাইরে জীবন ধারণ করলে সবাইকে সবকিছু জানতেই হয়, কম বেশি হতে পারে। কিন্তু তারা দাবি আমাদের করছে যে দেশে যখন বাংলাদেশ পড়াশোনা থেকেই- করেছি, আসলে কিচেনে একদিন যাইও নাই, প্রয়োজনও পড়ে নাই, সকাল বিকাল প্রাইভেটে যাওয়া, তারপর স্কুল থেকে আসে বা কলেজ থেকে আসে পড়াশোনা নিয়ে থাকা হয়েছে। আর বিদেশে যারা আসে, আসার আগে না জানলেও এখানে আসার পর রান্না শিখতেই হয়, এবং রান্নাটা না জানাটাই যেন এখানে লজ্জাজনক। এবং আমরা যারা বাঙালি, আমার মনে হয় যে আমাদের রসনা বিলাস এবং আমাদের যে খাবার গ্রহণের আমাদের স্বাদটা আসলে তৈরি হয়ে যায় তো ছোটবেলা থেকে। তো রান্নাঘরে গেলে আমি কখনো রান্না করি বা না করি, ওটা হয়ে যায়। টেস্টটা হচ্ছে ডিপেন্ড করে যে কার। আসলে আমি বলবো রান্নাটা একটা আর্ট। আচ্ছা, আমরা অনেক কথা বলছি, একটু গানে যাই। কাকে দিয়ে শুরু করব? দিদি। আচ্ছা, তো হয়ে যাক। হ্যালো। কৃষ্ণ প্রেমে পোড়া দেহ, কি দিয়ে জোড়ায় বলো সখী, কি দিয়ে জোড়ায় বলো সখী।
কৃষ্ণ প্রেমে পুরা দেহ কি দিয়ে জোড়ায় বলো সখী, কি দিয়ে জোড়ায় বলো সখী, কে বুঝবে অন্তরের ব্যথা, কে মোছাবে আখি, কি দিয়ে জোড়ায় বলো সখী, কি দিয়ে জোড়ায় বলো সখী। যেই দেশেতে গেছে আমার বন্ধু চাঁদ কালা, যেই দেশেতে গেছে আমার বন্ধু চাঁদ কালা, সেই দেশেতে যাব নিয়ে ফুলের মালা, ওরে নগর গায়ে ঘুরব আমি, নগর গায়ে ঘুরব আমি, যোগিনী বেশ ধরি, কি দিয়ে জোড়ায় বলো সখী, কি দিয়ে জোড়ায় বলো সখী। তোমরা যদি দেখে থাকো খবর দিও তারে, তোমরা যদি দেখে থাকো খবর দিও তারে, নইলে আমি প্রান্তে জীব যমুনার নীরে, কালায় আমায় করে গেল, কালায় আমায় করে গেল অসহায় কাকি, কি দিয়ে জোড়ায় বলো সখী, কি দিয়ে জোড়ায় বলো সখী। কালা চাঁদকে হারাইয়া হইলামে যোগিনী, কালা চাঁদকে হারাইয়া হইলামে যোগিনী,
সো মাচ। দিদি মাইকটা নিয়ে হ্যাঁ আসতে হবে। সাইজির গান একেবারে বিরহ পর্যায়ের গান দিয়ে শুরু করলেন। আসলে বিরহ কি দোষ পর্যায়ে করেছিলাম সারাটা না দিন? না বিরহ পর্যায়ে চিন্তা করি নাই, গান তো গানই, গানের মধ্যে এনজয়, গান আসলে- হলো আত্মার খোরাক। সো যেহেতু 3জন আর্টিস্ট আছি, আমি গানগুলো সিলেক্ট করার সময় ভাবছি পিওরেস্ট ফর্ম একটু অফ ভ্যারাইটি, হ্যাঁ ওখান একটু থেকে ভ্যারাইটি। আসলে আর মানে ওই বিষাদের ভেতরে ডুবে যেই শান্তি প্রাপ্তি সেটা অন্যরকম। অনেকের ইয়ে থাকে, রিকোয়েস্ট থাকে লালন গীতিটা কমই গাওয়া হয়, জি আমি নিজেও কম গাই, তো হ্যাঁ, আমি ভাবলাম সেটা লালন জানি। গীতি গাই। আর যেহেতু ফার্স্ট সং, তো একটু ঠান্ডা গান দিয়ে শুরু করি, এই সেন্সটা আচ্ছা, ছিল। দারুণ। এখন আমরা তাহলে মানে একটা মেয়ে একটা ছেলে একটা মেয়ে হওয়ার কারণে আসলে আমার মনে হয় যে বসার যেই ইয়েটা ওটা ডিফারেন্ট হয়ে গেছে, মাঝে বসা দরকার ছিল আপনাদের, দেখতে ভালো লাগতো। ঠিক আছে, তো আমি একটা গান শুনি তারপরে কথা বলি, হ্যাঁ, কারণ অনেক অবশ্যই। কথা তো হবে। হ্যাঁ, একটু অবশ্যই। গান শুনে নি। তুমি কি চাও না সোনালি দিনে, সোনালি সুখেরি সারা, কাটার আঘাত ভুলে তুমি এসো এই ফুলেরই কাছে। যেখানে সীমান্ত তোমার, সেখানে বসন্ত আমার, ভালোবাসার হৃদয়ে নিয়ে আমি বারে বার আসি ফিরে, ডাকি তোমার কাছে। যেখানে সীমান্ত তোমার,
এই অনেক গানটা তো ধন্যবাদ। বারবার নানাভাবে নানা পর্যায়ে গাওয়া হয়। শ্রদ্ধেয় কুমার বিশ্বজিৎ স্যারের। আমি বিশ্বাস করি যে জি শ্রদ্ধেয় কুমার বিশ্বজিৎ স্যারের, এবং আমার কাছে মনে হয় যে প্রতিযোগিতার কোনো একটা পর্যায়ে নিশ্চয়ই একদিন হলেও এই গানটি গাওয়া হয়েছে, তাই তো? একদম। সেই বিষয়ে শুনবো, তবে তার আগে আমাকে বলতেই হচ্ছে আজকে আমাদের যন্ত্রসঙ্গীতে যারা সঙ্গত দিচ্ছেন, আমার সঙ্গে আছেন পাপুদা, তারপর আমাদের রয়েছেন পিয়াস বড়ুয়া তবলায়, নাকিব সালভা এবং রয়েছেন হাসান। আপনারা সবাই আশা করি ভালো আছেন, যদিও সবার কাছে আলাদা করে মাইক নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। তবে দারুণ লাগছিল এই গানটি, তো বহুল শ্রুত, তারপরও যেরকম বাজাচ্ছিলেন একদম আপনি, ছোট ছোট যে গলার কাজগুলো করছিলেন তার সঙ্গে তাদের যে সঙ্গত অসাধারণ লাগছিল, দারুণ একটা অ্যাটমসফিয়ার। তো এই গানটি নিয়ে একটু ছোট করে বলবেন। কুমার বিশ্বজিৎ স্যার কি শুনেছেন কখনো এই গানটি? আমার মনে হয় যে তিনি খুব ভালোবাসবেন যখন আমার গাওয়া শুনেছেন কিনা আমি জাস্টিস সঠিক বলতে পারবো। থ্যাংক ইউ সো মাচ। ইউ আর মোস্ট ওয়েলকাম। এবার একটু বিথির কাছে যাই। হ্যাঁ একটু যদি কথা শোনা যাচ্ছে তো বিথির কাছে শুনবো, কথা তো শুনবো, একটা গান করে আসেন তারপর শুনি, মানে যদি ইফ আই মে রিকোয়েস্ট। আমি এখন যে গানটা করছি সেটা হচ্ছে আমাদের শ্রদ্ধেয় গীতিকা জাহাঙ্গীর রানা, ওনার একটি গান গাওয়ার আমি চেষ্টা করছি। সুন্দরের অহংকার একদিন ভাঙবে রে তোমার।
সর্বকুল হারাইয়া একদিন হইবি রে অপমান। শেষ কথাটা বলিয়া যায় শুনো রে বেঈমান, সর্বকুল হারাইয়া একদিন হইবি রে অপমান। জাহাঙ্গীর রানা কয় বেঈমান রে বেঈমান, জাহাঙ্গীর রানা কয় বেঈমান রে বেঈমান, কাঁদবে একদিন বেঈমান রে। সুন্দরের অহংকার একদিন ভাঙবে রে তোমার, জানি সুন্দরের অহংকার একদিন ভাঙবে রে তোমার। যেরূপ লইয়া বড়াই করো রে বেঈমান, যেরূপ লইয়া বড়াই করো রে বেঈমান, সেরূপ হইতো নাই আমার। সুন্দরের অহংকার একদিন ভাঙবে রে তোমার, জানি সুন্দরের অহংকার একদিন ভাঙবে রে তোমার, জানি সুন্দরের অহংকার একদিন ভাঙবে রে তোমার, জানি সুন্দরের অহংকার একদিন ভাঙবে রে তোমার। আমাকে ধন্যবাদ সবাইকে। সবাইকে। বিথির চমৎকার গানের পাশাপাশি চমৎকার গায়কী, আপনি দেখতেও ভীষণ সুন্দর। থ্যাংক ইউ। ইউ ওয়েলকাম। এই গানটি কার? আচ্ছা, এই গানের গীতিকার হচ্ছেন শ্রদ্ধেয় জাহাঙ্গীর রানা, আমার খুব পছন্দের একজন গীতিকার এবং আমার পছন্দ থেকে ওনার অনেকগুলা গান গাওয়ার আমার সৌভাগ্য হয়েছে। ওনার কিছু গানও আমার কিন্তু মৌলিক গান আছে। তো আসলে কি বলবো, উনি ব্যক্তিত্ব যেমন একজন গীতিকার হিসেবেও তেমন। মৌলিক গান আছে মানে আপনি অলরেডি গান করা শুরু করেছেন, মানে এটা কি ট্যালেন্ট হান্টের পরে নাকি আগে থেকেই করতেন? না, ট্যালেন্ট হান্টের পরে। আচ্ছা, ট্যালেন্ট হান্টের পর থেকে বিভিন্ন কাজ করা হয়েছে আমার, বিভিন্ন চ্যানেলে কাজ করেছি, বিভিন্ন কম্পোজারের সাথে কাজ করা হয়েছে। সেটা মূলত কি ধরনের, মানে শুধু একক গান নাকি সেটা হ্যাঁ। নাটকের জন্য? না, সেটা হচ্ছে ওই যেমন RTV ফোকাস স্টেশনে আমি কিছু আমার 5-6টা গান এরকম গিয়েছে, তো ওখানে কিছু গান করেছি। তারপর কিছু ইউটিউব চ্যানেলে, এখন তো আর সব কিছু ইউটিউবেই, তো ইউটিউব চ্যানেলে কিছু আমার মৌলিক কিছু গান আছে, একক গান। তারপর দৌত গান আছে, আকাশ মাহমুদ ভাইয়ের সাথেও রিসেন্টলি করেছিলাম কিছু গান, সব কিছু মিলেই আছে। আচ্ছা, আমরা আরও একটা গান শুনবো, তারপরে আড্ডা হবে। তবে তার আগে আমি দর্শকদের উদ্দেশ্যে একটু বলে নিতে চাই, দর্শক আপনারা উপভোগ করছেন ঈদ আনন্দ চ্যানেল এর বিশেষ আয়োজন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে। আমরা একটি বিরতিতে যাব, তবে তার আগে একটি গান শুনবো। জি, হ্যালো।
দর্শক আরও একবার আমন্ত্রণ ঈদ আনন্দ আয়োজনে। আমি তানজিনা নুরি সিদ্দিকী এবং আমার সঙ্গে আছেন আমাদের প্রিয় মুখেরা। তাদের সঙ্গে আমরা কথা বলছি এবং শুনছি গান। ঈদ আনন্দ প্রযোজনায় আহাদ আহমেদ এবং মার্স শিপলু। আমরা চেষ্টা করছি গানে গানে প্রাণে প্রাণে কথায় কথায় কিছু আনন্দঘন সময় একসঙ্গে কাটাবার। সাদমান, আপনার কাছে যাই। আপনি সিভিল ইঞ্জিনিয়ারিং পড়ছিলেন বলছিলেন, এবং গানের শুরুটা কখন থেকে? গানের শুরুটা আসলে 4 বছর বয়সে, যখন আমার মা আমাকে গানের স্কুলে ভর্তি করে দিয়েছিলেন। কোন স্কুলে ছিলেন আপনি? স্কুল বলতে প্রাইভেট টিচার ছিলেন, তখন থেকে গানটা একদম শুরু। এবং 7-8 বছর বয়সে আমি ক্লাসিক্যাল মিউজিক শেখা শুরু করি, তখন আর একটু বেশি আগ্রহ। মূলত কি ধরনের গান করেন? উচ্চাঙ্গ? আমি সেমি ক্লাসিক্যাল বেশি করি, উচ্চাঙ্গ করি, আধুনিক এখন বেশি, সব ধরনের করা হচ্ছে এখন আসলে। আচ্ছা, তো তারপর যখন এই ট্যালেন্ট হান্টের পরের যেই চক্রটা, সেটি কেমন যাচ্ছে? আপাতত খুবই ভালো গিয়েছে। আমি যতদিন বাংলাদেশে ছিলাম বিভিন্ন চ্যানেলে করা হয়েছে, বিভিন্ন নাটকে বা মৌলিক গানও করা হয়েছে বেশ কয়েকটি। তো আমি বলবো বেশ ভালোই গিয়েছে আমার। বাংলাদেশের সেই যে ব্যস্ততা, সেই ব্যস্ততা থেকে দূরে এসে এখানে এখন মানে এই যে পরিবেশটা, এই পরিবেশের সঙ্গে খাপ খাওয়ানোর যেই ব্যাপারটা, সেটি কেমন ছিল এই পুরো অভিজ্ঞতা? আমি আসলে এখনো খাওয়াচ্ছি, বিকজ আমার মাত্র 7 মাসও হয়নি এখানে আসার। তো চেষ্টা করছি যতটা খাপ খাওয়ানো যায়। অবশ্যই বাংলাদেশের যে লাইফস্টাইল সেটা মিস করি, বিকজ এখানে কিন্তু খুব ডিফারেন্ট সবকিছু। এখানে সবকিছু নিজেকে করতে হয়, বা এখানে কিন্তু বাংলাদেশের মতন অত হচ্ছে প্রোগ্রামস বা এরকম হয় না। বাট চেষ্টা করছি এখানে যতটা নিজেকে প্রকাশ করতে পারি ততটা চেষ্টা করে যাবো ইনশাল্লাহ। আচ্ছা, আর বিথির যেমন শুনছিলাম যে আপনার মৌলিক গান কিছু করা হয়েছে, তেমন কি আপনারও কিছু? হ্যাঁ, আমারও মৌলিক গান বেশ কয়েকটি করা হয়েছে, এবং সামনে খুব শীঘ্রই আমার আরেকটি মৌলিক গান আসতে চলেছে। গানটির নাম হচ্ছে কি জানি। বাংলাদেশের এটি খুবই শীঘ্রই আসছে, এখনো রিলিজ ডেটটা আমার এডিটিং এর কাজ চলছে। এবং বাংলাদেশের খুবই জনপ্রিয় শিল্পী স্বর্ণা, তার সাথে ডুয়েট গানটি আসছে। এখন তো গানের সঙ্গে সঙ্গে মানে অডিও এবং ভিডিও দুটোই যুক্ত হয়। ভিডিওর কাজ কি এখানেই হবে? ভিডিও হয়ে গেছে, বাংলাদেশে শুট করা হয়ে গেছে, বাট এই ঈদের রিলিজ দেওয়ার কথা ছিল, বাট এখন পর্যন্ত হয়নি। আশা করছি সামনের ঈদের আগে অবশ্যই বের হয়ে যাবে গানটি। আচ্ছা, এটি মানে ঈদকে কেন্দ্র করেই কি করা হয়েছে? একদমই না, রোমান্টিক একটা গান, একটু মডার্ন বা একটু ভাইব, এই মডার্ন টাইপের একটি গান। মানে উৎসব, যেহেতু উৎসবটাকে ঘিরে, উৎসবে যেহেতু মানুষ নতুন গানের জন্য সবাই অপেক্ষা করে থাকে, যে একটা উৎসব মানে কিন্তু নতুন গান, নতুন নাটক সবকিছু রিলিজ হয়, সেটাকে একটা কেন্দ্র করে আসলে ইচ্ছা আছে ভালো কোনো একটা উৎসবকে কেন্দ্র করে, সেটা ঈদ, এই রোজার ঈদ হোক, কুরবানির ঈদ হোক, বা অন্য কোনো উৎসব। দেখা যাক, খুব তাড়াতাড়ি ইচ্ছে আছে। শুভকামনা থাকলো। আমি একটু শতাব্দী দিদির কাছে যেতে চাই। দিদি, সেই 1 বছর আগে দেখা হয়েছিল, 1 বছর পর সেই ঈদ মঞ্চেই আবার দেখা। কেমন গেল গত 1 বছর? আজকে ঈদে সারাদিন কি করেছেন, এবং আপনার সব কিছু মিলিয়ে গান নিয়ে কি ভাবনা, কেমন ব্যস্ততা চলছে, নতুন কোনো গান এলো কিনা, এই বিষয়গুলো একটু শুনবো। 1 বছর এই তো সব সময়ের মতো সুখে দুঃখে মিলে কেটেছে। তো ভালোই কেটেছে, সব মিলিয়ে উপরওয়ালাকে থ্যাঙ্কস জানাই, ভালোই কেটেছে। আচ্ছা, গেল 1 নাম্বার। 2 নম্বরে ঈদ কেমন কাটছে? বরাবরের মতো ঈদ মানে আনন্দেই ছিলাম। আর সন্ধ্যা সারাদিন একটা আয়োজন মাথার মধ্যে ছিল যে চ্যানেলসে যাব, চ্যানেলসের আয়োজন, খাবার দাবার, সবাইকে একসঙ্গে দেখবো, এনজয় করব, গান করব, কথা বলবো। এটা তো একটা বড় আয়োজন আমাদের জন্য যারা গান করি। হ্যাঁ, এই ছিল। আর গান নিয়ে, হ্যাঁ, গান তো একটা গান আমার আসছে। তো দুঃখ যে আজকে এই গানটা রিলিজ হলো না, কালকে হবে। কালকে ঈদ উপলক্ষে এই গানটা, এটা মডার্ন ফোক গান। আমাদের এখানে ঈদ আজকে উদযাপিত হলো, আগামীকাল যেহেতু বাংলাদেশে ঈদ হচ্ছে, তো সেই ব্যাপারটা যদি ভাবা হয় তাহলে তো হ্যাঁ, কালকে এটা বাংলাদেশ থেকে রিলিজ হচ্ছে, তো এই জন্য কালকে তারা রিলিজ দেবে। বলছিলাম আজকে তারা কাজটা আসলে কমপ্লিট করতে চেয়েছে, আজকে সারাদিন চেষ্টা করেছে, বাট একটু সময়ের জন্য। সেই গানটাকে আজকে শুনবো আমরা। এই গানটা আসলে না, রিলিজের পরে গাইবো। মানে চমক রাখতে চাইছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গানটা তাহলে তো আমাদের 1 বছর অপেক্ষা করতে হবে। 1 বছর কেন, চ্যানেলে স্যার আসবো না? না, মানে আমার সঙ্গে দেখা হওয়া যেহেতু 1 বছর পর, শুধু কি ঈদেই দেখবো? না, আশা করি না, কোনো একটা আসরে অবশ্যই দেখা হয়ে যাবে। প্রতি মাসে মাসে মিনিমাম একবার। আমরা বিরতিতে যাওয়ার আগে যে গানটি করছিলেন, একদিন তোমায় না দেখিলে, উফ, এই গানটা আমার ভীষণ পছন্দ, অনেকের মতোই। শ্রদ্ধেয় আফজাল হোসেন এবং দিতি, সেই সুবর্ণ সময়, সেই যে সোনালী সময় চলচ্চিত্রের সেই সময়কার, এই গানের তো
তুলনা হয় না। এখন কি এখন চলচ্চিত্রের গানগুলো কি মনে হয় এরকম কালজয়ী এমন কিছু সৃষ্টি কি হচ্ছে? মানে আমার কাছে তো মনে হয় না, আমি তো জানি না। কিন্তু ভালো গান আসছে এবং এবার ঈদে কিন্তু বেশ কয়েকটি আমি বলবো উল্লেখযোগ্য গান এসেছে, বাট সময়ের সাথে সাথে দেখা যাবে যে সেগুলো রাজকুমার নিয়ে খুব আলোচনা হচ্ছে। আমি শুনেছি আমার কাছে বেশ আকাশ মাহমুদের কয়েকটি গান আসলো, আমার কাছে বেশ ভালোই লাগলো। এটা নিয়ে খুব বিতর্কও চলছে, মানে মিউজিক পাড়ায় জি কম্পোজার এবং সিঙ্গারের মধ্যে একটা বেশ দ্বন্দ্ব চলছে আসলে। সেই বাকবিতণ্ডায় আমরা না যাই আজকে, যেহেতু আমরা মানে ওটা অনেক বেশি সিরিয়াস কিছু হয়ে যাবে। তাহলে একটু গানে যাই, গানে বিথির কাছে যাই এবার। গান শুনি। আচ্ছা, আমার একটি অনেক পছন্দের একটি গান, এবং এই গানটি অনেকের পছন্দের এবং অনেকে আমাকে আসলে রিকোয়েস্ট করেন গানটা আমার কণ্ঠে শোনার জন্য। আমি জানি না, আমার কাছে খুব পছন্দের একটি গান। ও বন্ধুরা, দূর আকাশে চাঁদের পাশে ঝলমল করে তারা, আমার কেউ আর নাই রে বন্ধু, কেবল তুমি ছাড়া। তুমি দাগা দিবাই সাইও রে বন্ধু, দাগা দিবাই সাইও, অন্তরে অন্তর মিশাইয়া পীড়িতের গান গাইও। আসমানে যাইও না রে বন্ধু, ধরতে পারবো না। পাতাল যাইও না রে বন্ধু, ছুঁইতে পারবো না তোমায়। আসমানে যাইও না রে বন্ধু, ধরতে পারবো না তোমায়। পাতাল যাইও না রে বন্ধু, ছুঁইতে পারবো না তোমায়। বুকের ভিতর রইও রে বন্ধু, বুকের ভিতর রইও, অন্তরে অন্তর মিশাইয়া
দারুণ। তো এই অন্তরে অন্তর মেশানো বন্ধুটি কে? এটি বলা যাবে না, আমি কোনো না, এটা সিক্রেট। এটা সিক্রেট। আচ্ছা, সেলিব্রিটি ক্রাশ আছে কেউ বা ছিল কেউ? 3 জনের কাছেই প্রশ্ন। হ্যাঁ, আমার কাছে ছিল। কে? আসলে কি মানে আমি যখন কম্পিটিশনে ছিলাম, তো 2012 সালে ছিলাম, তো আমার কম্পিটিশনের মধ্যে আমার জাজমেন্টে ছিলেন হৃদয় খান স্যার এবং ফুয়াদ স্যার ছিলেন ওনারা। তো হৃদয় খান মানে ফেস টু ফেস এত সুন্দর মানুষ, এত সুন্দর দেখতে লাগে, মানে আমি এরকম তাকাই থাকি, আনবিলিভেবল এত সুন্দর মানুষটা। মানে আমরা যে ক্যামেরার মধ্যে যেরকম দেখি আসলে কিন্তু উনি এরকম সেটা না। কি আপনার 20s-এ? একদম, মানে আবার আমার সৌভাগ্য হয়েছিল ওনার স্টুডিওতে কাজ করা, এবং ওনার আমি জানি না বিহেভিয়ারটা এত সুইট ছিল, মানে সবকিছু মিলে এই মানুষটা আমার অনেক পছন্দ ছিল। দেখতে যেমন সুদর্শন, খুবই সেই সঙ্গে সুন্দর, তার ব্যক্তিত্ব। হ্যাঁ মাশাআল্লাহ খুবই সুন্দর, বাট বিহেভিয়ারটা ভেরি ভেরি মানে সফট ছিল। Melting. হ্যাঁ, একদম সফট ছিল। আচ্ছা, মেয়েরা আসলে এটাই পছন্দ করে, একটা ছেলে এসে সফটলি Softness? বলবে হ্যাঁ Oh. বিধি আসছো, তাই? বসো এখানে, এই টাইপের কিছু একটা। তাই নাকি? অনেকে আবার রাফ অ্যান্ড টাফ পছন্দ করে, সফটনেস কতটা পছন্দ করে আমি আসলে জানি না, বলতে পারবো না। নিয়ে যথেষ্ট বিতর্কের অবকাশ আছে। সাদমানের কেউ নেই, মানে সেলিব্রিটি ক্রাশ বা নর্মাল লাইফ ক্রাশ? মোনালি ঠাকুর। চিন্তা, হ্যাঁ, মোনালি ঠাকুর। মোনালি ঠাকুর, ও গানের মানুষ, প্রাণের মানুষ। মোনালি তো খুব ভালো অভিনয় করেন। একদম, লক্ষ্মী মুভিটা। আপনাদের কারো কি অভিনয়ের অভিজ্ঞতা আছে? না নেওয়ার ইচ্ছা আছে? না, কেন? যে কাজটা করছি সেটাই মনোযোগ দিয়ে করা উচিত। আসলে গান করছি, গানটাতে সম্পূর্ণ মনোযোগ দেওয়া উচিত। অন্য বিভিন্ন জায়গায় ফ্ল্যাকচুয়েট করাটা আমার মনে অনেকে হয় তো আছেন মাল্টিটাস্কিং হন। হয়, অনেকে ট্যালেন্ট থাকে, তারা ডিসকভার করতে পেরেছে। আমি এখনো ডিসকভার করতে পারিনি যে আমার মধ্যে ট্যালেন্টই আছে, তো সেই জন্য হয়তো কখনো ইচ্ছাও হয়নি এখন পর্যন্ত। আর আমার মধ্যে হচ্ছে প্রবলেম কি, আমি একটা কথা বলি, যেমন আমরা গান করি, মিউজিক ভিডিও করি, তো আমার কিন্তু অনেকগুলা গান ইউটিউবে আছে আকাশ ভাইয়ের সাথে, আকাশ মাহমুদ ওনার সাথে কিছু গান আমার ডুয়েট আছে। তো আমার একটা প্রবলেম হচ্ছে অভিনয় তো অনেক দূরের কথা, আমি একটা ছেলের চোখের দিকে এরকম তাকাইতে পারি না, চোখের দিকে তাকাইতে পারি না, আমি মানে পারি না। মানে আকাশ ভাইয়ের সাথে এত প্রবলেম হচ্ছিল আমার, মানে মডেলের, আমি তো মডেল হিসেবে কাজ করছিলাম, হ্যাঁ স্টোরিতে আকাশ ভাইও আমার মডেল ছিল, আমিও ওনার মডেল ছিলাম। তো ওনার ওয়াইফও কিন্তু আমাদের শুটিং এর মধ্যে ছিল। তো ওনার ওয়াইফ আমার এই অবস্থা দেখে বলতেছে, ভাই তুমি কেন সিরিয়াস হচ্ছ না, ওদিকে তাকাও, রোমান্টিক হয়ে তাকাও। অভিনয়ের ক্ষেত্রে এটি খুব মানে কঠিন একটা, এটা খুব কঠিন একটা এক্সপিরিয়েন্স এবং কঠিন একটা পরীক্ষাও। যখন নতুন কাউকে চুজ করে, মানে আমি যতদূর জানি যে তখন এই একটা পরীক্ষা তাদের নেওয়া হয় যে দুজন দুজনের চোখের দিকে তাকিয়ে থাকে। এটা অনেক টাফ ছিল। হ্যাঁ, টাফ ছিল। কিন্তু ছেলেদের মানে বিপরীত লিঙ্গের কারো চোখের দিকে যদি তাকাতে বলা হয়, এটা তো আমি বলবো উদ্ভট এক্সপিরিয়েন্সই হওয়ার কথা। পরিচিত মানুষের চোখের দিকেই তাকানো জানা বেশিক্ষণ, আর অপরিচিত মানুষ মানে চেনা জানা নেই যাকে। শতাব্দী কেউ ছিল না। এই যে মিথ্যা একটা কথা হলো না, আমি কিন্তু শতাব্দীর একটা নাচ দেখে আসলাম নতুন গানের, কি সুন্দর নাচ নাচছে ভাই, মাশাআল্লাহ। নতুন গান আসছে মনে হয়, আপনি দেখতে পারবেন, অনেক সুন্দর একটা কোরিওগ্রাফি ছিল, তাই না দিদি? হ্যাঁ না, দিদি কিন্তু ওটাতে নাচ করেছে নিজে, সেটার একটু শেয়ার করেন না আমাদের সাথে। না আসলে এটা একটু জায়গা আমার, পুরো গানটাতে না, পুরো গানটাতে মডেল রয়েছে, অনেক মডেল, অনেক ছেলে মডেল মেয়ে মডেল রয়েছে, বাট এই কিছুটা অংশ যে আর্টিস্টের যে একটা কোনটা, ধামাইল এটা না না না, কালকে যেটা বলছি, কালকে যেটা বের হবে, গানটির শিরোনাম হচ্ছে টুরু লাভ। মডার্ন টুরু লাভ কেন? মানে সত্যিকারের ভালোবাসা আর কি এটাকে। কিন্তু টুরু লাভ কেন, মানে টুরু বলার কারণটা কি? গানটার কথাটা হলো এমন, বন্ধু আমার লাল গোলাপ টুরু টুরু লাভ, তার জন্য দিতে পারি বুড়িগঙ্গায় ঝাঁপ। বাবারে, আপনি এখানে বুড়িগঙ্গা, মানে এটা কি বাংলাদেশের মানুষ? অবশ্যই বাংলাদেশে তো এগুলো। তারপর বুড়িগঙ্গা ঝাঁপ দেওয়ার পরে কি হবে? ঝাঁপ দেওয়ার পরে না, ঝাঁপ দিতে হয় না, এই বন্ধু এসে গেছে জীবনে। হ্যাঁ, বন্ধু তো তাহলে যথেষ্ট কি বলে রেসপন্সিবল, রিলায়েবল পারসন। এটা তো এক ধরনের হুমকি, তার জন্য দিয়ে দেব বুড়িগঙ্গায় ঝাঁপ। তখন তো বন্ধু এসে গেছে। ধামকি দেওয়া হয়, কত হুমকি ধামকি দেওয়া হয়। রেসপন্সিবল না হলে তো রেখে দৌড়, দৌড় ছিল গানটা। যতই বুড়িগঙ্গায় ঝাঁপ দেন লাভ হবে না, লাভ হবে না। আচ্ছা, তাহলে আমরা একটা গানে যাই এখন। না, আমি মনে হয় লিস্টে নাকি এখন সাদমানের, হ্যাঁ সাদমানের কাছে শুনবো।
বেশি বেশি জ্ঞান পেতে যাচ্ছি। এবারে যে গানটি গাইতে যাচ্ছি খুবই জনপ্রিয় একটি গান, আমায় টেকো না, শ্রদ্ধেয় লাকি আখন্দ স্যারের কম্পোজিশনের একটি গান। সাদমান, আমি একটু দর্শকদের উদ্দেশ্যে বলে নিতে চাই, প্রিয় দর্শক, আমরা ঈদ আনন্দ উপভোগ করছি, তবে একটি ছোট্ট বিরতিতে যাব এই গানটির পরে। আমাদের সঙ্গেই থাকবেন আশা করি। আমায় টেকো না, ফেরানো যাবে না, ফেরারি পাখিরা কুলায় ফেরে না। আমায় টেকো না, ফেরানো যাবে না, ফেরারি পাখিরা কুলায় ফেরে না। বিভাগিয়ে মন নিয়ে জন্ম আমার, বিভাগিয়ে মন নিয়ে জন্ম আমার, যায় না বাধা আমাকে কোনো পিছু টানের মায়া। আমায় টেকো না, ফেরানো যাবে না, ফেরারি পাখিরা কুলায় ফেরে না। ফেরানো যাবে না, ফেরারি পাখিরা কুলায় ফেরে না। আমায় টেকো না, ফেরানো যাবে না, ফেরারি পাখিরা কুলায় ফেরে না। Thank you so much, everyone.
ছোঁয়া আমাকে দিলে তুমি রাত দিন তোমাকে ভাবি আমি কেন বুঝো না এই বুকের পাগলামি এখন তো সময় ভালোবাসা এ দুটি হৃদয় আছে আশা তুমি যে একা আমিও যে একা লাগে যে ভালো ও প্রিয় ও প্রিয় ও প্রিয় ও প্রিয় ধন্যবাদ ধন্যবাদ সবাইকে বাহ, দারুণ। কেয়ামত থেকে কেয়ামত, এই সিনেমা আমি আমার বাবার সঙ্গে হলে গিয়ে দেখেছিলাম। আপনাদেরকেও দেখা হয়েছে? তখন কোথায় ছিল? জন্ম হয়নি মানে কি বলতে চাচ্ছেন আমি এতই বুড়ো হয়ে গেছি? জন্মই হয় নাই? আমাদের জন্ম হয়নি, বাট দ্যাট ডাজন্ট মিন যে আপনি বুড়ো হয়ে গেছেন or something. কি চমৎকার আনসার, ওরে বাপরে বাপ। শ্রদ্ধেয় রুনা লালা, কিংবদন্তি তুল্য শিল্পী আমাদের, এবং আগুন স্যারের গাওয়া এই গান। তো তখন না একটা চল ছিল, মানে তখনও পর্যন্ত আমরা এই যে ঈদে যে মুক্তি পেত সিনেমাগুলো, বিগ বাজেটের মুভি যেগুলো ছিল, সেগুলো আমরা দেখতে যেতাম। সালমান শাহ এবং মৌসুমী এই জুটি তো অসম্ভব জনপ্রিয় ছিল এবং এখনো আছে, এবং সারা জীবনে দর্শক সমাদৃত তো থাকবে। এটা চিরন্তন যে জুটিগুলো বলা হয়, তেমন একটি জুটি বাংলাদেশ পেয়েছিল। এখন কি বাংলাদেশে, কারণ আমি বাংলাদেশ থেকে বহুদিন যেমন দূরে আছি, বাংলাদেশে যে ঈদ উপলক্ষে যে সমস্ত সিনেমা বেরোয় বা কোভিড পরবর্তী, কোভিডের আগে, এখন কি হলমুখী হচ্ছে মানুষ কিছুটা, যেটুকু আমি জানি। কিন্তু কিন্তু এর বাইরে মুভি কি দেখা হয়েছে বাইরে, মানে গিয়ে হলে গিয়ে? লাস্ট দেখা হয়েছিল সুরঙ্গ মুভিটা দেখা হয়েছিল, বাট আমার মনে হচ্ছে এবার ঈদেও কিন্তু অনেকগুলো মুভি রিলিজ করেছে, কিন্তু পসিবিলিটি কিন্তু বাড়ছে এখন, কিন্তু মানুষজন কিন্তু হলমুখী হচ্ছে এবং অনেকগুলো কিন্তু সুপারহিট মুভি এসছে লাস্ট 2-1 বছরে। তো আমরা কিন্তু আশা করতে পারি যে সামনেও এই ধরনের মুভি যদি আসে, দর্শকরা কিন্তু অবশ্যই ভালো মুভি দেখতে হলে যাবে, এবং মুভি যত বাড়বে, দর্শক যত বাড়বে, গানের সংখ্যাও কিন্তু তত বাড়বে। তো শিল্পীদের জন্য কিন্তু একটা ভালো একটা কিন্তু কর্মসংস্থানের সুযোগ হবে এটার মাধ্যমে অবশ্যই। চমৎকার একটা কথা বলেছেন আপনি সাদমান, এবং মানে হ্যাঁ, সেই সঙ্গে আমরা কিছু ভালো গানও নিশ্চয়ই পাবো, আশা করা যায়। ইন্ডাস্ট্রি যত ডেভেলপ করবে, এবং আসলে সিনেমা তো অনেক বড় একটা ক্ষেত্র, সেই ক্ষেত্রটা যদি মানে আবার নতুন করে যদি চাঙ্গা হয়ে ওঠে, এটি আমাদের জন্য খুব একটি সুখবর। বেশ কিছু হল বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলগুলোতে বলা হোক বা অন্যান্য এলাকায় বন্ধ হয়ে গেছে, সেই হলগুলো হয়তো বা আবার খুলবে, মানুষ আবার হলমুখী হবে। প্লেব্যাক করার ইচ্ছে তো গায়ক মাত্রই থাকে, এই ইচ্ছেটা কি আছে কিনা? শিল্পীর একটা ড্রিম থাকে যে প্লেব্যাক করবে। তবে একটা জিনিস কি, মানে এখন ভাল লাগে আমাদের বাংলাদেশের প্রডিউসার বলেন বা যারা মিউজিক কম্পোজার বলেন, যারা একটা শো প্রডিউস করেন, সবাই কিন্তু আমাদের ইয়াং জেনারেশনদেরকে খুব একটা প্রাধান্য দিচ্ছে, খুব বেশি। যেমন রিসেন্টলি আমি কিছু প্লেব্যাক দেখলাম, এখানে কিন্তু আমাদের সাথে অনেকে প্লেব্যাকে গান করেছে। তো ওদের কিন্তু বয়সের তুলনায় কিন্তু ওরা প্লেব্যাকে গাওয়ার মতো এরকম না, কিন্তু বয়স অনেক কম। সচরাচর আমরা যেরকম দেখি যে প্লেব্যাকে গাওয়ার মতো সিঙ্গাররা একটু মানে একটু বড় এরকম থাকে, বাট এই জিনিসটা অনেক ভালো লাগে। মানে আপনি কি বোঝাতে চাইছেন এই কথাটার ভেতর দিয়ে যে অপেক্ষাকৃত যাদের প্লেব্যাক করার অভিজ্ঞতা কম বা একেবারেই নেই, তাদেরকে করানো হচ্ছে এবং ওরা অনেক ভালোই করছে। আচ্ছা, মানে অনেক ভালো করছে। আমি যেটা বিশ্বাস করি সেটা হচ্ছে যে কাজই তো লাগাতে হবে। মানে এখানে তো একটা বিতর্ক আছে যে টেকনোলজির সাপোর্ট দেওয়া হয়, আসলে কতটা তৈরি হচ্ছে, বা এখন ট্যালেন্ট হান্ট শোগুলো অর্গানাইজ করা হচ্ছে, কিন্তু যারা বিচারকের আসনে বসছেন, যদি আমি জানি না যে যথেষ্ট অভিজ্ঞতা সম্পন্ন না হয়ে এই ব্যাপারে মন্তব্য করাটা আপনারাও বিতর্কিত হবেন কিনা, এটা হয়তো বা প্রশ্ন করাটাও আমার ভুল হবে, যে যারা বিচারকের আসনে বসছেন তারা কতটা নিজেদেরকে তৈরি করে এসছেন আসলে। কারণ দু একটা ট্যালেন্ট হান্ট শো থেকে এসে কিছু স্টেজ পারফরমেন্স করে বিচারকের আসনে বসে যাওয়াটা, যদি আমরা
খুব বেশি দূরে যাওয়ার দরকার নেই, আমরা যদি ইন্ডিয়াতে যাই পার্শ্ববর্তী দেশ, সেখানে দেখা যাবে যে ট্যালেন্ট হান্ট শোয়ের ভেতর দিয়ে যারা এসছেন তারা কিন্তু একেবারে ছোটবেলা থেকে তৈরি হয়েছেন বিশাল একটা কাজ করে সবাই তাদের পেছনে, এবং তারা প্রতিনিয়ত শিখছেন এবং শেখানোর সেই ক্ষমতাটা আছে। তো বাংলাদেশে আপনাদের কি মনে হয়? আপনি যেটা দেখেছেন, আপনি যতটা কম্পিটিশনে দেখবেন যে যারা যে রিয়েলিটি শো ওরা জাজমেন্ট, ওই রিয়েলিটি শোতেই কিন্তু ওরা পার্টিসিপেট ছিল। মানে এটাও কি ওই যে ইন্ডিয়াকে অনুসরণ করা হচ্ছে কিনা? একদমই না, সেটা হচ্ছে আপনি যদি একটু পিছনে ঘাটানো যায়, যেমন এই যে নেহা কাক্কর, ওর কথা যদি বলা হয় ইন্ডিয়ান আইডলে, বাট ওরা কিন্তু যারাই জাজমেন্টে এসেছে ওরা কিন্তু অনেক পরিশ্রম করে এসেছে। আচ্ছা, একদম বাস্তব কথা, যেটা ওদের অনেক কাজ আছে, অনেক মৌলিক গান আছে, তাই না? তো সবকিছু মিলে কিন্তু ওরা ওদের যোগ্যতায় কিন্তু এই প্ল্যাটফর্মে এসেছে। হয়তো অনেকের পার্সোনাল পছন্দ নাও থাকতে পারে, যেমন নেহা কাক্কার অনেক বিতর্কিত একজন শিল্পী, অনেকের পছন্দের তালিকায় তিনি থাকেন না, কিন্তু হয়তোবা তার বর্তমান পজিশনের কারণেই তাকে ডাকা হয়েছে। তো অবশ্যই সেটা অ্যাচিভ করেছে দেখেই তাকে ডাকা হয়েছে, নো ম্যাটার হাউ শি সিংস। তার মানে যদি বলা হয় যে যারা বিচারকের আসনে বসছেন তারা যথেষ্ট যোগ্যতা সম্পন্ন। একদম, হ্যাঁ, সেটাই শুনতে যাচ্ছিলাম। তাহলে তো এটা খুব আশাব্যঞ্জক একটা খবর। আমরা আবার একটু গানে যাই। আমরা শতাব্দী, আচ্ছা আমি আপনার কাছে শুনি, আমাকে ওই যে কেয়ামত থেকে কেয়ামত যখন বললাম আমি হলে যাচ্ছি, বললো তো জন্মই হয় নাই, আমি একটু ভয় পেয়ে গেলাম, আমি কি বলবো। এখন একটু আপনার কাছে ফিরি, তো বলেন কিছু শুনি। না মানে আপনার তো জন্ম হয়েছিল, কোনটা বললে সুবিধা হয়? মানে আপনি হলে গিয়ে শেষ আমি হলে দেখেছি 1-1.5 বছর আগে, ওই যে সিনেমাটা পরিমণি যে কি বলে বিশ্বসুন্দরী। আচ্ছা, এটা ঢাকাতে ছিলাম তখন আমি বসুন্ধরা সিটিতে হলে আমি দেখেছি। কেমন লেগেছে? খুব ভালো লেগেছে আসলে। আচ্ছা, বসুন্ধরা সিনেপ্লেক্স এবং মানে এখানে তো মুভি দেখা হয় তাই না? পার্থক্য কিছু ছিল কি সিনেমা হলের পরিবেশ নিয়ে যদি বলা হয়? আসলে না, ওখানে খুব স্ট্যান্ডার্ড, কিন্তু খুব সুন্দর পরিবেশ। আমি জানি না তোমরা দেখেছো কিনা, ওখানে খুব সুন্দর পরিবেশ সেই রকম। হ্যাঁ, দারুণ। এবার আমরা সব আমাদের মতো সাদা কেউ ছিল না। এবার তাহলে আমরা একটা গান শুনি। আচ্ছা, হ্যালো, দেহ মন প্রাণ সব দিয়েছি, আমি পাগল দিবানা হয়েছে, যবে মুর্শিদেরই প্রেমে পড়েছি, পাগল দিবানা হয়েছে, যবে মুর্শিদের প্রেমে পড়েছে। যবে মুর্শিদের প্রেমে পড়েছি।
পাগল দিবানা হয়েছি যবে মুর্শিদের প্রেমে পড়েছি পাগল দিবানা হয়েছি যবে মুর্শিদের প্রেমে পড়েছি যবে মুর্শিদের প্রেমে পড়েছি দেহ মন প্রাণ সব দিয়েছি দেহ মন প্রাণ সব দিয়েছি পাগল দিবানা হয়েছি যবে মুর্শিদের প্রেমে পড়েছি 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 থ্যাংক ইউ সো মাচ সকল প্রেমের যে সম্মিলন মুর্শিদের প্রেম মুর্শিদের প্রতি প্রেম এ নিয়ে কিছু বলেন আসলে সব গানই তো গাই সব ধরনের গানই গাই আমরা তো যেহেতু অনুষ্ঠানটা চলতেছে আমরা চাচ্ছি দর্শকদের জন্য ভ্যারাইটি হোক সব ধরনের গান হোক জাস্ট অনেকের তো শখ থাকতে পারে একটা মুর্শিদি গান বা এই ধরনের গান এই সেন্সে গাওয়া আমাদের হাতের সময় খুব কম আমরা একটু ঝটপট আরো একটা গান শুনবো তারপর আবার কথায় ফিরবো বিথির কাছে যাই বিথির কাছে শুনি একটা গান অল্প বয়সে প্রেম শিখাইয়া প্রাণে মাইরাছো আমায় অল্প বয়সে প্রেম শিখাইয়া প্রাণে মাইরাছো বড় মায়া বড় মায়া মায়া রে মায়া রে মায়া রে মায়া রে মায়া লাগাইছো মায়া রে মায়া রে মায়া রে মায়া রে মায়া লাগাইছো বড় মায়া লাগাইছো আমায় পাগল বানাইছো বড় মায়া লাগাইছো আমায় পাগল বানাইছো
বয়সে প্রেম শিখাইয়া প্রাণে মাইরাছো অল্প বয়সে প্রেম শিখাইয়া প্রাণে মাইরাছো বড় মায়া মায়া রে মায়া রে মায়া রে মায়া রে মায়া লাগাইছো মায়া রে মায়া রে মায়া রে মায়া রে মায়া লাগাইছো চাইলে তোমায় দিতে পারি আমার এই জীবন পলকেরও দেখা দিয়া শান্ত করো মন। চাইলে তোমায় দিতে পারি আমার এই জীবন পলকেরও দেখা দিয়া শান্ত করো মন। কি কারণে এখন আমায় পুইরা মারতাছো কি কারণে এখন আমায় পুইরা মারতাছো বড় মায়া মায়া রে মায়া রে মায়া রে মায়া রে মায়া লাগাইছো মায়া রে মায়া রে মায়া রে মায়া রে মায়া লাগাইছো যে যাহারে ভালোবাসে সে কি তারে পায় আশা নদীর পারে মানুষ ঘুরিয়া বেড়ায় যে যাহারে ভালোবাসে সে কি তারে পায় আশা নদীর পারে মানুষ ঘুরিয়া বেড়ায় এই সালামের কৌশলেতে বন্দি কইরাছো এই সালামের কৌশলেতে বন্দি কইরাছো বড় মায়া মায়া রে মায়া রে মায়া রে মায়া রে মায়া লাগাইছো মায়া রে মায়া রে মায়া রে মায়া রে মায়া লাগাইছো বড় মায়া লাগাইছো আমি পাগল বানাইছো বড় মায়া লাগাইছো আমি পাগল বানাইছো রাসায়নিক মন্ত্র দিয়া মন কাইরা নিছো রাসায়নিক মন্ত্র দিয়া মন কাইরা নিছো বড় মায়া মায়া রে মায়া রে মায়া রে মায়া রে মায়া লাগাইছো মায়া রে মায়া রে মায়া রে মায়া রে মায়া লাগাইছো মায়া রে মায়া রে মায়া রে মায়া রে বড় মায়া লাগাইছো ধন্যবাদ এই মায়ায় যত যন্ত্রণার কারণ মায়ায় পড়লে জীবন শেষ। আচ্ছা, এই যে গানে গানে যে বলে অল্প বয়সে প্রেমে ফেলে কি কি না কি করে ফেলেছে, অল্প বয়সটা কি আসলে? প্রেমে পড়ার কোনো স্ট্যান্ডার্ড বয়স আছে নাকি? আর ঠিক কোন বয়সটাতে প্রেমে পড়লে সেটাকে অল্প বয়স বলে ধরা হয়? আসলে কি মানে প্রেমে পড়লে না মানে দোষারোপটা করতেই হয়, কেন প্রেমে পড়লো আর কেন ছেড়ে গেল, এই জন্য যত রকম এই যে দিদি বললো না যে বুড়িগঙ্গা নদীতে ছাপ দিবে, হ্যাঁ, আর আমি বললাম কি যে অল্প বয়সে আসলে কোনো কিছুই না, মানে একটা দোষ চাপানোর একটা কৌশল এটা। ও আচ্ছা, মানে নিজের একটা মানুষ পাওয়া যায় যত দোষ নন্দ ঘোষ। দিদির কাছে একটু শুনি।
এটাই প্রশ্ন ছিল, এই যে কোনটা? অল্প প্রেমে অল্প বয়স, এই বয়সে। অল্প বয়সটা আসলে কোনো স্ট্যান্ডার্ড এজ আছে কিনা প্রেমে পড়ার? আসলে ওই যে প্রেমে যখন শেখা খায় তখন ধৈর্য ধরার মতো যখন ক্ষমতা থাকে না, সহ্য করার মতো ক্ষমতা থাকে না, এটা কি বলা হয় অল্প বয়স? মানে এত কম বয়সে এত কষ্ট, প্রেমে ছেঁকা এত কষ্ট কেন ভালোবাসা? এত কষ্ট যখন সহ্য হয় না তখন প্রেমে ছেঁকা খাওয়ার অভিজ্ঞতা আছে? সেরকম কিছু না, বাট নাথিং পার্টিকুলার না। নেই, দেওয়ার অভিজ্ঞতা আছে। দেওয়ার অভিজ্ঞতা আছে, দারুণ সব মানে এক একটা বম ফাটাচ্ছে। দেওয়ার অভিজ্ঞতা আছে কতজনকে? অভিজ্ঞতা না, মানে অনেকে থাকে এটা না, রাখতে হবে একটু সরি, মুখের সামনে, অনেকে হ্যাঁ। ছোট বয়সে তো অনেক ম্যাচুরিটি থাকে না, তো অনেক নিজের অজান্তেও কিন্তু অনেক সময় অনেককে হার্ট করা হয়ে থাকে। তো সেই এটা আসলে ইন্টেনশনাল না, বাট অনেক এটা কি সময় হাতে গুনে বলা যাবে? না, আসলে এভাবে আসলে যে ছেলেদের ব্যাপার না, ছেলেরা এমনই হয়। একদমই না। আমি জেন্ডার নিউট্রাল থাকতে চাই। হ্যাঁ, একদমই। তাহলে গুণে বলা যাবে না, কিন্তু সেটা নিয়ে কি দুঃখ বোধ হয়? হ্যাঁ, যে অবশ্যই, সময়টাতে এখন আমি হয়। মানে বোঝা যেত না যে আমি কি করছি, কোন দিকে যাচ্ছি, বা অনুভূতি বিষয়গুলো কি, সূক্ষ্মতা বিষয়গুলো কি, সেটা যখন আমি জানি না, কিন্তু পরবর্তীতে যখন আমি বুঝতে পারি যে ওই সময়টা যদি এই কাজটা আমি এভাবে না করে অন্য রকম করে করতাম, হয়তো বা এটার ফল অন্য কিছু হতে পারতো। তো সেটাকে কি ভুল বলেন আপনারা, নাকি ওটা কি? ঠিক ভুল বলবো না, আবার ঠিকও না। মানে সবচেয়ে বেশি যেটা ট্রাই করা উচিত সেটা হচ্ছে কারো ফিলিংস হার্ট না করা। বাট নিজের যদি কোনো কিছু ভালো না লাগে অবশ্যই সেটাকে প্রাধান্য দেওয়া উচিত না, সেটা থেকে বের হয়ে আসাটাই উচিত। বাট অবশ্যই কারো ফিলিংস হার্ট না করে বের হয়ে আসাটা সবচেয়ে উত্তম আমার মনে হয়। হ্যাঁ, এটা আসলে হয় না। আসলে এটা সব বোধহয় সময় হয় তো না। ওই both ways এ সবকিছু সংযম কাজ করে না, অনেক ব্যাপারটা সময় চলে one এলো আবার, sided। যে কারো ফিলিংসে হাত না করে বা কাউকে কোনোভাবে কষ্ট না দিয়ে। আবার নিজেকেও বাধ্য করাটাও অনেকটা কিন্তু নিজের আসলে ফিলিংস হার্ট সঙ্গে করা। সততার জায়গাটা হচ্ছে সবচাইতে জরুরি, তারপরে অন্যের সঙ্গে ভালোভাবে চলা, ভালো কিছু করা। আসলে কি মানে আমরা যারা আর্টিস্টরা থাকি আমাদের, আমি কি বলবো, ভাগ্য বলবো না কি বলবো জানি না। যেমন ভাইয়া আছে এখানে, ভাইয়াও যেমন আমরা আর্টিস্টরা থাকি না, বিভিন্ন জায়গায় আমরা কনসার্টে যাই, বিভিন্ন জায়গায় প্রোগ্রামে যাই, বিভিন্ন জায়গায় না অনেক পছন্দের মানুষগুলো, মানে ওরা আমাদেরকে পছন্দ করে, লাগতেই পারে। এবং এটা আমি অনেক আমি কি বলবো লাকি ফিল করি যে আমাদেরকে মানুষরা পছন্দ করে। তো পছন্দটা না মানে একটু বেশি পছন্দ হয়ে যায়, তখন গিয়ে না অনেক এফেক্ট পড়ে। যেমন ভাইয়ার মেসেঞ্জারে আসে কিছুতে আসে, বাট এগুলোর উপর আসলে তো আমার হাত নেই, তাই না? মানে এটা কিন্তু গানের জন্যই বেশি হয়, তাই না? ফলোয়ার যারা, হ্যাঁ, কিন্তু হ্যাঁ, হ্যাঁ। পাগলামো কি কেউ করেছে কিনা যে ধরে নিয়ে যাব, তুলে নিয়ে যাব, ভালোবাসতেই হবে, এরকম কিছু হয়েছে কারো? হ্যাঁ। না, তুলে নেওয়া অনেক, আমি আসলে ঠিক খেয়াল করতে পারছি না, বাট এরকম কিছু ছিল যে আমি মেসেঞ্জারে হয়তো বা অনেক সময় রিপ্লাই দেওয়া হয় না, অনেক সবাই তো পরিচিত না, অনেক সময় মেসেজ রিকোয়েস্টেও কিন্তু থাকে। তো অনেক সময় রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করার পরে দেখা যায় ঠিক মতন রিপ্লাই না দিলে হুমকি আসে যে না, এখন রিপ্লাই না তোমার গান দিলে আর শুনবো না, গান শুনবো না, আর একটু বেশি হুমকি টাইপের, যে রিপ্লাই না দিলে কিন্তু এই কোনো একটা থ্রেট টাইপের এরকম হয়ে যাবে, এরকম এই মানে টাইপের। সবচাইতে ভয়ঙ্কর থ্রেটটা কি ছিল? রাতের ঘুম হারাম হয়ে গেছিল, এরকম এই কি টাইপেরই ছিল? কিছু সামথিং। হ্যাঁ, মানে তুলে নিয়ে যাবো না, বাট এই টাইপেরই কিছু, যে গান মানে গান গান করতে পারবি না সারা জীবন, এমন কিছু করব, এই টাইপেরই, তাই না? এই ধরনের কিছু থাকে যে হ্যাঁ অনেক আছে এরকম, নিজেকে মানে হার্ট এরকম করবে বলে অর না। সামথিং, এই টাইপের ইয়ে থাকে। আমার লাইফে আমি এমনই দেখেছি যে 8 বছর 10 বছর থেকেও ওই যে ভালোবাসি ভালোবাসি ভালোবাসি, ওটা ওই জায়গাটায় থাকতে দেওয়াটাই আসলে বেস্ট। আমি মনে করি এটাই যখনই ভালো, পরিণতি হ্যাঁ। হয়ে যায় না, তখনই হ্যাঁ, কোনো জানেন আবেগ একটা কথা লাগে, কিন্তু খারাপ এরকম, লাগে একটা তাই না? সময়, কিন্তু তাই না? মানে Exactly. নিজের উপরে একটু ঘৃণা হয় যে এতটা কিভাবে। বাট কিভাবে সম্ভব এতজন মানুষ? আচ্ছা, মানে ভয়ঙ্কর একটা মজার বিষয় নিয়ে কথা হচ্ছিল, কিন্তু তারও চাইতে সুখানুভূতি যেটা দেয় সেটা হচ্ছে গান। সাদমানের গানে ফিরি। অবশ্যই। এবারে কুমার বিশ্বজিৎ স্যারের আরো একটি গান গাওয়ার চেষ্টা করছি, খুবই জনপ্রিয় একটি গান, আমার বিশ্বাস সবাই গানটি খুবই পছন্দ করেন।
তোরে পুতুলের মতো করে সাজিয়ে হৃদয়ের কোঠরে রাখবো, আর হৃদয়ের চোখ মেলে তাকিয়ে সারাটি জীবন ভরে দেখবো। আমি নেই 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 রে, আমি নেই 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 রে, যেন তোরই মাঝে হারিয়ে গেছি। তোরে পুতুলের মতো করে সাজিয়ে হৃদয়ের কোঠরে রাখবো, আর হৃদয়ের চোখ মেলে তাকিয়ে সারাটি জীবন ভরে দেখবো। আমি নেই 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 রে, আমি নেই 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 রে, যেন তোরই মাঝে হারিয়ে গেছি। তোর ঋণি ঝিনি কাকনের ছন্দ এর ঘুম স্বপ্নে বাজে রে, আর নিয়ন্দিত কাঁধনের শিহরণ দু চোখের জানালায় জাগে রে। তোরে রংধনু সাথে রং রাঙিয়ে ফুলদানি সাজিয়ে রাখবো, আর কপালেতে নীলটি পরিয়ে প্রেমের আলপনা আঁকবো। আমি নেই 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 রে, আমি নেই 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 রে, যেন তোরই মাঝে হারিয়ে গেছি। তোর ভাবনার করিডোরে সারাদিন হেঁটে হেঁটে যেন আমি মরেছি, আর স্বপ্নেতে জেগে জেগে পাহারায় অধরেতে ঠাই করে নিয়েছি। তোরে বুকেরই কারাগারে চিরদিন বন্দি করে আমি রাখবো, আর শূন্য জীবনে আমারই অনিমেষে জড়িয়ে যে রাখবো। আমি নেই 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 রে, আমি নেই 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 রে, যেন তোরই মাঝে হারিয়ে গেছি। তোরে পুতুলের মতো করে সাজিয়ে হৃদয়ের কোঠরে রাখবো, আর হৃদয়ের চোখ মেলে তাকিয়ে সারাটি জীবন ভরে দেখবো। আমি নেই 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 রে, আমি নেই 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 রে, যেন তোরই মাঝে হারিয়ে গেছি। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। এবার তাহলে আসল কথায় ফিরি। এই কার চোখে হারিয়ে যাওয়া হয়েছে? অনেকের চোখেই তো হয়েছে, এখন কতজনের নাম বলবো? সে বমের পর বম ফাটিয়ে যাচ্ছে, এটা নিয়ে আসলে কথা বলে মনে হয় না শেষ হবে। আমাদের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। অনেকে বলে শেষ বলে কিছু নেই, সেটা নিয়ে কথা বলতে গেলে কথা আবার বাড়বে, তবে যেতে হবে। যাওয়ার আগে সবার অনুভূতি একটু জানবো, কেমন লাগলো? চ্যানেল এস এর কাছে প্রত্যাশা। অবশ্যই ইউকেতে আমার প্রথম শো, আমার জন্য খুবই স্পেশাল থাকবে শোটা। বাংলাদেশ থেকে আসার পরে, বাংলাদেশ থেকে আসার 3-4 দিন আগে একটা শো করে এসেছিলাম টিভিতে, আবার এখানে আসার 6.5 মাস পরে আরেকটা শো করলাম। বেশ বড় একটা গ্যাপের পরে শোটা করতে পেরে খুবই ভালো লাগছে, এবং ঈদের প্রোগ্রাম তো অবশ্যই স্পেশাল।
তো আমি অবশ্যই চ্যানেল এসকে ধন্যবাদ জানাবো এত সুন্দর এত স্পেশাল একটা প্রোগ্রামে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, এবং এত সুন্দর সহশিল্পী এত সুন্দর মিউজিশিয়ান সবার সাথে কাজ করতে পেরে খুবই ভালো লাগলো আজকে। দারুণ, ধন্যবাদ বিথি। হ্যাঁ, আমি বরাবরই সবাইকে, আমার মিউজিশিয়ান যারা আছে সবাইকে স্পেশালি ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর করে বাজানোর জন্য, এবং আপনাকে তো সাথে আরও বেশি, বিকজ আপনি এত ফ্রেন্ডলি একজন মানুষ, মাশাল্লাহ। আমরা এত বোর লাগে না কিন্তু প্রোগ্রামটা। আর চ্যানেল এসকে আমি একটা কথাই বলবো, আপনাদের যে এই একটা মানে পারিবারিক একটা আয়োজন থাকে প্রত্যেকবারই, আমি যখনই আসি, আর যেমন আজকে ঈদের দিন পোলাও কোরমা রান্না করা ছিল, আমরা এসে কিন্তু সবাই আগে পোলাও কোরমা খেয়ে তারপর আমরা প্রোগ্রামে আসছি, এখানে স্টেজে আসছি। তো এই যে একটা পারিবারিক একটা বিষয়টা থাকে, সেটা কিন্তু আমরা চ্যানেল এসের কাছেই বরাবরই পাই, আমরা আর কিন্তু কোথাও পাই না। তো এই জিনিসটা আমি রিকোয়েস্ট করবো যে আপনারা এই জিনিসটা বরাবর রাখবেন আমাদের আর্টিস্টদের জন্য, আমাদের শিল্পীদের জন্য। তো ধন্যবাদ জানাই কি আহাদ ভাইকে আমাকে এত সুন্দর একটা প্রোগ্রামে ইনভাইট করার জন্য। উৎসব আনন্দে আপনার মতো মিষ্টি একজন মানুষ এসে একেবারে আরও মিষ্টি করে দিলেন, সেজন্য ধন্যবাদ। এবং চ্যানেলসের পাশে আপনাদের পাবো সবসময়, সেটি তো প্রত্যাশা থাকবেই। এবারে দিদির কাছে। থ্যাংক ইউ সো মাচ আপনাকে এত সুন্দর করে উপস্থাপন করার জন্য সারাটা অনুষ্ঠান। থ্যাংক ইউ জানাই যারা আপনারা এক একজন যে বম ফাটিয়েছেন, আমি ভীষণ মজা পেয়েছি কথা বলে। থ্যাংক ইউ। তার যারা বাজিয়েছেন, আরো এক বছর অপেক্ষা করতে হবে আরো কিছু বমের জন্য। না না না, এর আগে আসবে আরো তাড়াতাড়ি। না না, আমি বলছি ঈদের অনুষ্ঠানের কথা। ঈদ তো 3 মাস, আড়াই মাস পরে আরেকটা আছে। সেদিনই ঈদ হয়ে যাবে। ঠিক, হ্যাঁ সে তো ঠিক, সেটা তো ত্যাগের, তো যারা বাজিয়েছেন তাদেরকে ধন্যবাদ, এবং ক্যামেরা যারা রয়েছেন, এবং গুড্ডু ভাই সাউন্ড দিচ্ছেন, হ্যাঁ গুড্ডু ভাইকে, তাছাড়া আহাদ ভাইকে অবশ্যই অনেক ধন্যবাদ। টোটাল চ্যানেল এর পরিবারকেই জানাচ্ছি অনেক ধন্যবাদ। আমি বারবারই এসে থাকি, আমি জানি না কেন আমাকে এত ভালোবাসে। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান, আমাকে এই ভালোবাসার দৃষ্টিতে রাখবেন সব সময়। আশা করি বারবার দেখা হবে। দর্শকদের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ঈদ মোবারক। অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক, আপনারা আছেন ঈদ আনন্দ আয়োজনে, চ্যানেল এসের বিশেষ এই আয়োজন আপনাদের জন্য, এবং আপনাদের এই যে কাছে পাওয়া সবার সঙ্গে আপনাদের এই যে মেলবন্ধন, এটি আমাদের পরম পাওয়া। তো আমাদের সঙ্গে থাকবেন, দোয়ায় রাখবেন। এখন তো যেতে হবে, তবে যাওয়ার আগে ঈদ মোবারক তো অবশ্যই আরও একবার, কেননা একটা গানে গানে বিদায় নিয়ে, এমন কোন গান রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। সবাই আচ্ছা, আমরা একটু দাঁড়াই সবাই। রমজানের ওই রোজার শেষে এলো খুশির